নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প বাজারের সস্তা মেয়েটা। প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য কঠোরভাবে গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। শুরু হচ্ছে আজকের গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। কোথায় আমার বন্ধু? সে কোথায়? হ্যাঁ, কোথায় দেখি? হুড়ুমুড়িয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ল সন্তোষবাবু। বছর 40-এর এক ভদ্রলোক। হালকা হালকা চুলে এবং দাড়িতে তার সাদা চুলের বাহারের দেখা মিলছে। সারাদিন অফিসের কাজেই ব্যস্ত থাকেন, এতটাই ব্যস্ত যে সংসার করা হয়নি। কিন্তু বন্ধু মহলটা ওনার বিরাট বড়। একে একে সমস্ত বন্ধুরাই বিয়ে করছে, সংসার করছে, আর উনি সেই বন্ধুদের সন্তানদের খবর শুনে আর তাদের সাংসারিক জীবনের জাতাকলে ফেসে যাওয়ার কথা শুনে বিয়ে করতে পিছিয়েই চলেছেন। এই তো সেই দিন ওনার এক বন্ধুর স্ত্রী ওনাকে ফোন করে রীতিমতো কান্নাকাটি। ব্যাচেলার মানুষ, বাবা মা কেউই আর বেঁচে নেই, কলকাতার ফ্ল্যাটে একাই থাকেন। ওনার বন্ধু মহলের প্রত্যেকটা বন্ধুর স্ত্রীর সাথে ওনার খুব ভালো সম্পর্ক। না, ভালো বলতে কিন্তু ওই খারাপ সম্পর্কের কথার দিকে আমি ইঙ্গিত একেবারেই করছি না। ভালো বলতে প্রকৃতপক্ষেই ভালো। সন্তোষবাবুর যদি একটা প্রেম করার মতো অবস্থা থাকতো তাহলে এতদিনে উনি ব্যাচেলার থাকতেন না। কিন্তু ওই যে 32 বছর বয়সে ওনার সব থেকে কাছের বন্ধু সুনীল যখন বিয়ে করে ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিল, তারপর থেকে নিজে সংযত হয়ে গিয়েছেন। যদিও এখন প্রত্যেকের সংসারের গল্পটাই ওনার মুখস্থ হয়ে গিয়েছে। কাজেই সেই দিন তপনের বউ ফোন করে যখন বলল, দাদা আমাকে বাঁচান। কেন, কি হয়েছে? আর বলবেন না, মানুষটার বউ রয়েছে, বাচ্চা রয়েছে, তা সত্ত্বেও ওই বিশাপল্লীতে যায়। আমি গন্ধ পেয়েছি দাদা। কিসের গন্ধ পেয়েছো? ওই পারফিউমের গন্ধ। তারপরে শার্টের মধ্যে লিপস্টিকের দাগ। ওর মতিগতি আমার ভালো লাগছে না দাদা। আপনি তো ওর সঙ্গেই থাকেন, আপনার সন্দেহ হয়নি বুঝি? সন্দেহ যে হয়নি তা নয়, তবে চরিত্র নিয়ে চট করে সবাইকে কালিমালিপ্ত করা যায় না। তার আগে কিছু প্রমাণ তো লাগেই বটে। বললেন, হ্যাঁ ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি। দাদা আমি ঠিকানা জানি। ওই মেয়ে ছেলেটার ভারী সুন্দর একটা নাম আছে। কি? রোহিণী। ও দেখতেও নাকি বিরাট সুন্দরী। আপনি কিছু একটা করেন দাদা, আমার শাঁকা সিঁদুর এখন আপনার হাতে। আপনি আমারে বাঁচান, না হলে ওই 2 বাচ্চা নিয়ে আমাকে গলায় দড়ি দিয়ে ঝুলতে হবে। ব্যাস, নিজের কাজকর্ম শিখেই তুলে সন্তোষবাবু ছুটলেন বন্ধুর সংসার রক্ষা করতে। এই নিয়ে একবার দুবার না, বেশ কয়েকবার ওই বেশ্যাপল্লীতে ওনাকে ঢু মারতে হয়েছে, কিন্তু কোনোদিনই খোঁজ পাননি রোহিণীর আর তপনের। কিন্তু আজ হঠাৎ করে একটা ছেলেকে কাজে লাগিয়ে কাজ হলো। এসেছিলেন গত পরশু। চায়ের দোকানে আড্ডা দিতে দিতে সেই ছোকরাটাকে ডেকে বললেন, কিরে শুনলাম তুই নাকি ওই পল্লীতে যাতায়াত করিস? ছেলেটি বছর 17-18 হবে, চায়ের দোকানে কাজ করা ছেলে, অথচ চেহারা দেখে মনে হবে যেন বিরাট মাপের বড়লোক বাপের বেটা। বড্ড উঁচাটে। মুখে পানের পিঠটা রাস্তায় ফেলে সে বলল, দাদা আপনার কি? আমার কিছু নয় রে, তোকে আমি টাকা দেব,
একজনের খবর দিতে হবে। সন্তোষবাবু খোঁজ খবর নিয়ে জানতে পেরেছিলেন এই সমস্ত ছেলে ছোকরাদের টাকা খাইয়ে নাকি এমন ভেতরের অনেক খবর আবিষ্কার করা যায়। কাজেই ছেলেটির কাছে 500 টাকার নোটের লোভ দেখাতে এই ছেলেটি কপ করে সেটা হাতের মুঠোয় পুরে বলল, আপনার ফোন নাম্বারটা পাঠিয়ে দেন। তারপরই আজকে ঠিক 8টার সময় ছেলেটি বলে, আপনি যেরকম ছবি পাঠিয়েছিলেন তাতে মনে হচ্ছে এই লোকটাই। চলে আসুন, এই তো রোহিণীর ঘরেই গেছে। হুমড়ি চুমড়ি হয়ে ফ্ল্যাট থেকে বেরোতে গিয়ে পায়ে রীতিমতো দরজার কাছে গুঁতো খেয়ে রক্তপাত করেও সন্তোষবাবু স্থির থাকতে পারলেন না। তপনের স্ত্রীর চোখের জল তিনি কিছুতেই সহ্য করবেন না। মা মৃত্যুর আগে বলে গিয়েছিলেন, সংসার তোর দ্বারা হলো না ঠিকই, কিন্তু কোনো স্ত্রীলোকের চোখের জল ফেলিস না বাবা। মেয়েদের চোখের জল অনেক বড় পাপ দেয় রে। কাজেই সংসার যখন হলোই না, তখন যে জননী গর্ভে ধারণ করেছেন তার মুখনিসৃত বাণী এটাকে তো সারা জীবন মাথায় করে রাখাই যেতে পারে। দরজা খুলে ঘরের ভেতর ঢুকেই সন্তোষবাবু চোখটা ঢাকলেন 2 হাত দিয়ে। বিছানার ওপরে শুয়ে রয়েছে সম্পূর্ণ নগ্নিকা এক সুন্দরী দেহ। তার বক্ষ, কোমর এবং উরু এবং তার সন্ধিস্থলে থাকা সেই অংশে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে সন্তোষবাবুর এতদিনের ব্যাচেলার জীবনটাকে। উঠে বসলো রোহিণী। বিছানার পাশেই পড়ে রয়েছে এক টুকরো চাদরের মতো কাপড়। সেটাকে গায়ে কোনো রকমে জড়িয়ে বলল, এ কি, ঘরে ঢোকার আগে একটু নক করে ঢুকবেন তো? বেবুসে মেয়ে ছেলেরা আবার নক করে ঢোকা? কোথায় আমার বন্ধু? বার কর তাকে, আজ আমি তাকে ধরে নিয়ে যাব। কি দিয়ে তাকে বশ করেছিস বলতো? বাড়িতে অত সুন্দর বউ থাকতে তাকে ফেলে। অট্টহাসিতে ফেটে পড়ে রোহিণী, বলে, বার করব তো কোন ছাতা দিয়ে বার করবো? তুমি খুঁজে নাও দেখি। বলে রোহিণী পা প্রসারিত করে বসতে যাবে এমন সময় সন্তোষবাবু বললেন, আমি এসব দেখতে আসিনি, আমার বন্ধুকে নিতে এসেছি। তা তোমার বন্ধু আমার বেচানায় আছে নাকি? দেখো দেখি। ও বাবা, সোনার ছেলে, কোনোদিন মনে হয় এই পাড়া মারাও নিয়ে। দেখো, দেখে নাও। সন্তোষ নিজের চোখ ঢাকা হাতটাকে, মানে আঙুল দুটোকে একটু ফাঁকা করে চোখটা বার করে দেখার চেষ্টা করে। আর এক চোখ ঢেকে রেখেছে সে। বিছানায় একটা পুরুষ মানুষ আছে ঠিকই, তবে মাল খেয়ে সম্পূর্ণ অজ্ঞান অবস্থায়। আর এর চেহারা দেখে মনে হচ্ছে না এটা তপন। কিছুটা এগিয়ে এসে মুখের কাছে দেখতেই গাটা শিউরে উঠল ওনার। ইস, কি নোংরা, বললেন তিনি। বাইরে বেরোতে যাবেন এমন সময় রোহিণী বলল, তা আমায় যখন দেখেই ফেলেছ, হবে নাকি? না না না, কেন যে বেটা ছেলেরা এখানে আসে সত্যি বুঝতে পারি না। বাড়িতে বউ থাকতেও এসব ছেনাল মেয়ে ছেলেদের। দেখো দেখি, খিস্তি করবে? আমার শরীরটা একটু চেখে দেখবে না? রসে ভরা নাগরী আমি, রোহিণী আমার নাম। এসো আমার কাছে, দেব তোমায় সম্পূর্ণ দাম। সন্তোষের অসহ্য লাগে। সে ঘুরে তাকায়, বলে, অন্য কোনো কাজ করে খেতে পারো না? এমন নোংরা কাজ কেন? ও মা, সাধু পুরুষ এলেন রে, এই কেউ শঙ্খ বাজা, উলু দে। হাসি কিছুতেই ধরছে না রোহিণীর, আর সেইটাই সন্তোষবাবুর সারা শরীরকে আরো বেশি পরিমাণে যেন রাগান্বিত করছে। বললেন, ছি, মানুষ এখানে আসে? ও মা, তাহলে কি পশু আসে নাকি? বারবার হাসে রোহিণী। সন্তোষ একতালা থুতু ওর মেঝেতে ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। রোহিণী তাকিয়ে থাকে সন্তোষের দিকে। কোলাহলে ভরা এই বেশ্যাপল্লী, রাত যত বাড়ে আলো ততই উজ্জ্বল হয়। মানুষের মুখে মুখে হাসি, চোখে চোখে লালসা।
প্রতিটি গলিতে যেন সাক্ষী এক অদ্ভুত নাটকের, যেখানে শরীরই পণ্যের মতো বিক্রি হয়। এই গলিরই এক ঘরে থাকে রোহিণী, যার নামটা শুনলে বেশিরভাগ মানুষ মুখ ফিরিয়ে নেয়, কিন্তু রাত গভীর হলে ওই মুখগুলোর কাছেই তাদের আসতে হয়। ও দিদি, কি করছো? দেখতে পাচ্ছিস না নাকি? চোখের মাথা কেছিস? চুল আঁচড়াচ্ছি, দেখ। মাথা ভর্তি কালো চুল, কোমর পর্যন্ত সেই চুল বিস্তৃত। কাঠের চিরুনি দিয়ে আঁচড়াচ্ছে বসে বসে রোহিণী। এই ছোট্ট এক কামরার ঘরে ফার্নিচার বলতে তেমন কিছুই নেই। একটা ভাঙাচোরা ড্রেসিং টেবিল, একটা খাট, একটা টেবিল আছে, খাটের নিচে আছে একটা টিনের পুরনো বাক্স, আর আছে ছোট্ট জলের কলসি, একটা স্টোভ, কয়েকটা বাসনপত্র। ব্যবহার করার জন্য এখানে 12 শৌচালয় আছে। 6 মাসে 9 মাসে একদিন হয়তো পরিষ্কার হয়, আর বাকি সময়টা এখানে বিশ্রী পচা দুর্গন্ধে মানুষ দিনের বেলায় আসতে পারে না। রাত্রেবেলা সেই পচা দুর্গন্ধটাই শরীরের সুগন্ধে পরিবর্তিত হয়, ফলে জিভ বের করা কুত্তার দল ঠিক চলে আসে। দিদি, একজন এসেছে তোমার সাথে কথা বলতে। কে রে? একজন ভদ্রলোক, বেশ চুপচাপ। বাবা, হ্যাঁ রে, এখানে আবার ভদ্রলোকরা কবে থেকে আসা শুরু করলো? আমি তো জানতাম যারা আসে তারা সবাই ছোট লোক। যা বলেছ দিদি। চম্পা হাসে। সে বলছি পাঠিয়ে দেব? দে। তা তোর বুঝি আজ ভালো কাজ হয়নি? না গো দিদি, চেহারাটা দিন দিন শেষ হয়ে যাচ্ছে। কি যে হলো বুঝতে পারিনি। সারা শরীরে খুব ব্যথা, আর গায়ের রংটাও ফ্যাকাশে হয়ে যাচ্ছে। একবার মাসিক শুরু হলে থামতেই চায় না। মাসে কতবার হয়? ডাক্তার দেখিয়েছিস? মরণ, কি যে বলো দিদি, আমার আবার ডাক্তার। রোহিণী চুপ করে তাকায় চম্পার দিকে। যখন এসেছিল তখন চম্পাকে দেখতে কত ভালো লাগতো, শরীরে কত লালিত্য ছিল। কয়েক বছরের মধ্যেই চম্পা শুকিয়ে গিয়েছে। বেশ্যাবৃত্তি কাজ খুব একটা সহজ কাজ নয়, রোহিণী জানতো, কিন্তু গ্রামের বাড়িতে অসুস্থ বাবা মার চিকিৎসা করানো হেতু এই কাজ তাকে করতেই হতো। কাজেই স্বেচ্ছায় সে এসেছে ফুলি মাসির হাত ধরে। ফুলি মাসি নাকি পুরনো সায়ার ব্যবসা করে। রাতে ট্রেনে ওঠে, ভোরে বাড়ি ফেরে। তা ওই ফুলি মাসির কাছেই একদিন দুঃখের কথা জানিয়েছিল রোহিণী। তখন সে গ্রামে থাকতো। কি সুন্দর ছিল সেই গ্রামের পরিবেশ। মাটির রাস্তা, খোলা মাঠ, বড় বড় গাছ, চারিদিকে ক্ষেত, তার মাঝখানে আলপথ। আর পূর্ব পাড়ের দিকেই ছোট্ট একটা বাড়িতে বেড়ার চালের ঘরে থাকতো রোহিণী ওর বাবা মাকে নিয়ে। আর একটা ছোট ভাই হয়েছে। ভাইটা হওয়ার পর থেকেই মায়ের শরীরটা একেবারে ভেঙে পড়েছে। বাবা খেতে কাজ করে, তবে বয়স বাড়ার সাথে সাথে শরীরে পুষ্টির অভাবে উনিও বেশ কাহিল। রোহিণী তখন 16-17 বছরের যুবতী মেয়ে। গ্রামের জোয়ান ছোকরাদের নজর পড়েছে তার উপর। বিয়ের প্রস্তাব দিতে কেউ আসে না, কারণ বিয়ে করার জন্য উপযুক্ত পণ চাই। সেটা দেবার ক্ষমতা নেই ওর বাপের। একটা শরীর আছে, তবুও সেইটার জন্য কেউ কি আর বিয়ে করতে চায় নাকি? হ্যাঁ, কারো মনে অত দয়ার উদয় হয়নি যে বিনা পণে বিনা গয়নায় এমন কোন ব্যক্তি আছে যে কিনা রোহিণীকে বউ করে ঘরে তুলবে? রোহিণীও মনে মনে ঠিক করেছিল সে তার বাপ মায়ের এবং ছোট ভাইয়ের দায়িত্ব নেবে। কাজেই ফুলি মাসি যেই দিন সন্ধেবেলা সে যে গুজে মুখে পানের খিলি পুড়ে সায়ার বস্তাটা মাথায় নিয়ে বেরোবে, তখন কি রোহিণী এখানে? কি রে মাসি, একটা কাজ দেবা আমারে? কাজ? কি কাজ করবি তুই? রোহিণী বলে, আমার মা বাপের শরীরে বড্ড কষ্ট মাসি, তুমি তো জানো, ভাইটাও ছোট,
ওর পড়াশোনা করাতে হবে ওরে। আমি তো আর বেশি দূর পড়ালেখা করতে পারলাম না, কিন্তু আমি চাই আমার ভাইটা অনেক বড় মানুষ হোক। তুমি তো সায়া বিক্রি করো মাসি, ভালোই তো রোজগার হয় বলো। কোথায় কোথায় যাও? তার কোথায় যাবো বল দেখি? এই পুরনো সায়া বেচে আমার পেট চলে। তবে তবে কি? তুই জোয়ান মেয়ে আছিস, আমার মতো তো আর বুড়ি না। তোকে একটা কামের কথা আমি বলতে পারি, তবে গ্রামে সবাই জানবে তুই আমার সঙ্গে সায়া বিক্রি করিস। রোহিণীর বুঝতে আর একটুও বাকি থাকে না, তার চোখ থেকে টপ টপ করে জল পড়ে। মাসি বললেন, শোন, পৃথিবীতে যতদিন ভদ্র মানুষগুলো আছে ততদিন এরাও থাকবে। যখন এরা থাকবে না, তখন এই ভদ্র মানুষগুলোই রাস্তার কুত্তার সঙ্গেই শোয়াশুয়ি করবে। কাজেই চার দেয়ালের মধ্যেখানে রাত হলে এদের দরকার লাগে। প্রচুর টাকা পাবি, তোর বাপ মা ভাই সবার চিকিৎসা হবে। যদি করিস তাহলে আমি কথা বলতে পারি। তবে হ্যাঁ, কান্নাকাটি করলে কিন্তু হবে না বাপু, তুমি স্বেচ্ছায় যাচ্ছ। রোহিণী হ্যাঁ বলেছিল। তারপর থেকেই আজ কতগুলো বছর কেটে গেছে এখানে। প্রথমে ভেবেছিল নামটা পরিবর্তন করবে, পরে ভাবল না, নামেরও একটা মাহাত্ম্য আছে। তার উপরে ভগবানের দেওয়া এত সুন্দর একটা শরীরের বাঁধন। এখন রোহিণীর বয়স 26 কি 27, কিন্তু ওর চাকচিক্য দেখলে কেউ বলবে না, সবাই বলবে একটা কচি মেয়ে। সেই ভদ্রলোক ঘরে আসে। প্রথমে একটু তাকিয়ে দেখে নেয় রোহিণী, আবার চোখ ফিরিয়ে বলে, হোমা তুমি? তা গতকাল রাতে এসে হুম্বি চুম্বি করলে, আজ আবার এখানে? মধ্যবয়সী পুরুষ মানে সন্তোষ, চোখে ঘৃণা, এদিকে কৌতূহলটাও স্পষ্ট। এখন কি চাই? তোমাদের মতো মেয়েরা কিভাবে যে এমন কাজ করতে পারে, তোমাদের লজ্জা হয় না? রোহিণী শান্তভাবে বসে। লজ্জা তো আপনারও হওয়া উচিত বাবু, আপনি কেন এসেছেন? চুপ করে থাকে সন্তোষ। বলে, আমার বন্ধুটা বিবাহিত, তাও সেই সব জায়গায় আসে। আমি তাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি, কালকেও এসেছি, আজকেও এসেছি। আমি বুঝতে চাই মানুষ কেন এখানে আসে। আপনার বন্ধুকে কি পেলেন? না, পাইনি। সবাই কি আর রোহিণীর গর্তেই থাকে নাকি? এখানে অনেক আছে, চম্পা, চামেলি, কমলা, তাদের ঘরে কি দেখতে পারেন? দেখে এসেছি, কারো কাছেই নেই। তা আপনি আবার আমার কাছে কেন? চুপ করে থাকে কিছুক্ষণ সন্তোষ। আপনি তো ভদ্রলোক, ভদ্র সমাজের মানুষ, তাই না? আপনি কি জানেন এই বেশ্যাপল্লী কারা তৈরি করেছে? এই আপনাদের মতো ভদ্রলোকেরাই। আর এখানে যারা আসে তারাও ভদ্রলোক, শুধু দিন আর রাতের পার্থক্য। দিনের আলোয় ভদ্রলোক আর রাতের আধারে লম্পট। কিভাবে যে কুবলে খায় যেন কোনোদিন খেতে পায় না। অসহ্য লাগে সন্তোষের। সে বলে, আমি যাই। দাঁড়ান, এসেই যখন পড়েছেন তখন পরাণের দুটো কথাই নয় বললেন। আমার কোনো কথা থাকতে পারে না। ও মা, সে কি? দেখে তো ভালোই মনে হচ্ছে। তা আপনি কেন আমার ঘরে ছুটে এসেছেন? এক সময় সুন্দরী রোহিণী আজ 26 ঊর্ধ্ব, তবুও তার চোখে মুখে লালিমা স্পষ্ট। সারা শরীরে যেন একটা সুবাস ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। আমি দেখতে এসেছি। কি? আমরা তো মানুষ নাকি নাকি চিড়িয়াখানার পশু? না, মানে আমি জানতে চাই লোকেরা এখানে আসে কেন, আর তোমাদের মতো সুন্দর মেয়েরা এমন কাজই বা কেন করে। রোহিণীর মুখে কোনো পরিবর্তন হলো না। আপনি ভদ্রলোক, বসেন, এক কাপ চা খেয়ে যান, তারপর নয় কথা বলি। কি একটা অমুক টানে সন্তোষ বসলো। তার আগে রোহিণী বলল, দাঁড়ান দাঁড়ান, গত রাতে চাদরটা বদলানো হয়নি। ওই ব্যাটা বমি করে দিয়েছিল যে, তা নিয়েই শুয়ে পড়েছি। গতরে ব্যথা হয় না,
এক এক দিনে কতজনের সঙ্গে। ও যাক, আপনি ভদ্রলোক, আপনাকে বলে কি হবে। খাটের তলা থেকে টিনের বাক্সটা টেনে বের করে আনে রোহিণী। তারপর একটা পরিষ্কার সাদা রঙের চাদর পাতে। চাদরের মধ্যে ছোট্ট ছোট্ট বিভিন্ন রঙের ফুলের নকশা করা, সুতোর সেলাই। চাদরটা পাতার সঙ্গে সঙ্গেই এই গোটা ঘরটা যেন সাদা হয়ে যায়। সাদা চরিত্রে যেন কলঙ্ক নেই, ঠিক তেমন। দেখছেন, এটা আমি তৈরি করেছিলাম, ভালো হয়েছে না? তুমি সেলাই করতে পারো? পারি বই কি, আমি অনেক কিছু করতে পারি বাবু, দেখবেন। রোহিণী বুকের কাছে না আঁচলটা সরাতে যাবে, সন্তোষ বলে, আমি উঠি। আরে না না বাবু, আমার রাগ করেছে। কই রে, এক কাপ চা দে দেখি, বলে ডাকে রোহিণী। কিছুক্ষণ পর একটা ছোট্ট বাচ্চা ছেলে এসে চা দিয়ে যায়। এই দেখুন, ওর নাম ফটে। ফটে, পড়ালেখা হলো? ফটে বেরিয়ে যায়। ইস, এসব বাচ্চা কাচ্চা। আমার নাক ছিটকাবেন না, স্কুলে পড়ে। কি করব, ওর মাটা ওকে বিয়ে দিয়ে মরে গেল, আর কে নেবে ওকে? বাপের তো ঠিক নেই, আমরাই বড় করছি। এই প্রাইমারি স্কুলের মাস্টার খুব ভালো, তাই আমাদের মাসির কথাতেই ওকে ভর্তি নিয়েছে। মাঝে মধ্যে একটু চাটা আগিয়ে দিয়ে যায়, পেটটাকেও তো চালাতে হবে বাবু। তাকিয়ে থাকে সন্তোষ রোহিণীর দিকে। রোহিণীর পরনে একটা কমলা রঙের শাড়ি, ক্যাটকাটে রংটা, ম্যাচিং ব্লাউজ আছে, ঠোঁটে লাল লিপস্টিক দেওয়া, মুখে মেকআপ করেছে ভুড়ি ভুড়ি, চোখের পাতার ওপরে কমলা রঙের কি সব যেন আঁকা, ঠোঁটে একটা তিল রয়েছে, তবে সেটা জন্মগত নাকি তৈরি বোঝা মুশকিল। মাথার চুলগুলো কাঁধের এক পাশ দিয়ে সামনে আনা, কাঁচের চুড়ি ভর্তি হাতে। নিন, খেয়ে নিন। একবার চুমুক মারতেও সন্তোষবাবুর ঘৃণা করছিল, তবে রোহিণীর আতিথেয়তার কাছে হার মানলেন তিনি। বললেন, চাটা ভালো। ভালো? আমিও ভালো, দেখবেন আবার উঠে যায় সন্তোষ। ও মা, বাবু কোথায় কোথায় এত রাগ আসে কি করে? বলি, এ তল্লাটে কি নতুন? হ্যাঁ, ওই বন্ধুর জন্য। হ্যাঁ, এক কারো না কারো গর্তে মুখ ঢুকে বসে আছে। আমি শিওর, আপনি আমার সঙ্গে আসুন, আমি খুঁজে বার করছি। তার দরকার নেই। কেন? ওর বউ ওকে ডিভোর্স দেবে, বাপের বাড়ি চলে গেছে সে বাচ্চা সমেত, আর ব্যাপারটা পুরো জানাজানি হয়ে গেছে। ওকে ওর সঙ্গে আর ঘর করতে দেবে না। আসলে তপনের বউ বড়লোক বাপের একমাত্র মেয়ে। যখন তপনের শ্বশুর জানতে পেরে গেছে, তখন তপনের সংসারটা শেষ। যাক, তাহলে ভালোই হলো। যার গর্তেই মুখ দিয়ে থাকুক না কেন, সে একটা পার্মানেন্ট খদ্দের পেল। তোমাদের এসব খুব ভালো লাগে না? একটা সুখী পরিবার, থাক, তোমাদের এসব বলে কি হবে? তোমরা নোংরা মেয়ে ছেলে, নোংরা মেয়ে মানুষ, তোমরা ভদ্র সমাজের বোঝোটা কি? হ্যাঁ, রেগে ওঠে সন্তোষ। রোহিণী এতক্ষণ চুপ করে বসেছিল, কিন্তু এখন সন্তোষের মুখের পরিবর্তনটা দেখে ওরও মুখটা অন্যরকম হলো। আমি কি করলাম? আমার ওপরে চিল্লাচ্ছেন কেন? আপনার মতো ভদ্রলোক এখানে অনেক আসে, দিনের বেলায় ভদ্র থাকে আর রাতের বেলায় খ্যামটা নাচ করে। তা আপনার বন্ধু কোথায় কি আমি জানি? রাত হলে এসে লালসা মেটায়। কেন, বউয়ের কাছে মুখ ঠুসে বসে থাকতে পারে না? ওসব বন্ধ করো, তোমরা অন্য কাজ করতে পারো না? বন্ধ করব? একদিন যদি আপনার মতো লোকেরা এখানে আসা বন্ধ করে, তখনই আমরা নিজেরাই অন্য কাজ করতে বাধ্য হব। হঠাৎ করে সন্তোষ শান্ত হয়ে যায়। আমাদের মতো মেয়েরা এসব করতে পছন্দ করে না। আমরা এই কাজ বেছে নিইনি বাবু, আমাদের ঠেলে দেওয়া হয়েছে। সন্তোষ চুপ করে তাকিয়ে থাকে রোহিণীর দিকে। খুব তো বকবক করছেন, পটর পটর করছেন, আমাদেরকে দোষ দিচ্ছেন শরীর বেঁচে খাই বলে। তবুও মাগনায় খাই না, খেটে খাই। সারা দিনের
খিটখিটানি সহ্য করে ওই রাত্রেবেলা আমাদের কাছেই লোকগুলো আসে। ওই অফিসে কে কি করলো, বাড়িতে কে কি করলো, কারো প্রেমিকা ছেড়ে দিল, কারো বউ পর ভাতার নিয়ে পালিয়ে গেল, ওই রাগগুলো আমাদের শরীরের ওপর দিয়ে যায়। জানেন কত কষ্ট করতে হয়? শুধু কি তাই, শরীরে পোকা অবধি হয়। মরার সময় জল দেওয়ার একটা লোক থাকে না, সে খোঁজ রাখেন। আর যদি কারো বীজে ফল এসে যায় তাহলে মরো এবার। ওই এক মাগি বিয়াতে গিয়ে মরল, তবু হাসপাতালের মুখ হলো না। ওই নারী কাটা ধনকে নিয়ে বেঁচে আছি আমরা। ফটে খুব ভালোবাসি, নিজের পোলার মতো দেখি। সন্তোষ উঠে পড়ে। চললেন কোথায়? না, আমার সব শুনতে ভালো লাগছে না। আমার উপরে দায়িত্ব আছে, তপনকে খুঁজে বার করতেই হবে। সে খুঁজবেন খন, আগে বসুন। যখন এসেছেনই মাত্র 200 টাকা দিয়েন। আপনি মনে হচ্ছে এখনো খাতা করলেননি। বউনিও হয়নি আপনার, আমি বউনি করে দিচ্ছি। এই তোমাদের মতো অসভ্য মেয়ে মানুষগুলোর জন্য। দেখেন বাবু, আমি গ্রামের মেয়ে, আমার বাবা চাষি ছিল, মা খুব কষ্ট করে আমায় লেখাপড়া করাতে চেয়েছিল, আমি পড়িনি। এখন ওই মা বাবা আর ভাইয়ের সংসারটা আমাকে চালাতে হয়। তুমি তুমি স্বেচ্ছায়? হ্যাঁ, এসেছি। পালাতে ইচ্ছা করেনি কোনোদিন? হ্যাঁ, অনেকবার করেছে, কিন্তু কোথায় পালাতে পারতাম আমি? হ্যাঁ, আমাকে কেউ কি আর মেনে নিত? সবাই বলতো আমি পচা, তাই পালাবার সাহসটা হয়নি। এতদিনের অপমান আর শারীরিক নির্যাতন আমায় কবেই মেরে ফেলেছে। সন্তোষ চুপ করে রোহিণীর দিকে তাকিয়ে থাকে। সে নিজেও জানে না কিসের টানে সে এখানে এসেছে, আর কেনই বা সে এতক্ষণ ধরে রোহিণীর বকবকগুলোকে শুনছে। গতকাল রাতে তপনকে অনেক জায়গায় খোঁজার পরও সন্তোষ বাড়ি ফিরে যায়। ফ্ল্যাটে গিয়ে যখন নিজের জন্য রান্না করছিল, তখন হঠাৎ করে মায়ের কথাটা মনে পড়ে গিয়েছিল। মেয়েদের সম্মান করতে হয়, না হলে তাদের চোখের জল নাকি পাপ আনে। আচ্ছা, আজকে ওই মেয়েটার ঘরের মধ্যে থুতু ফেলে এসে ও ভুল করলো না তো? আচ্ছা, মেয়েটা তো কাজ করছে। আচ্ছা, এটা কি কাজ? আচ্ছা, এরা কি ভালোভাবে বাঁচতে পারে না? চট করে তখন সন্তোষের মনে হয়ে গিয়েছিল অফিসের কলিগ ওই শ্রেয়ার কথা। মেয়েটি বড্ড পুরুষ নেওটা, আজ এর সাথে কাল ওর সাথে। সে তো ভালো টাকা রোজগার করে, তবুও সে কেন লোভাতো দৃষ্টি দেয় ওই কামুকতা দৃষ্টিতে পুরুষগুলোর শরীরের ওপর? সেও কি তবে তাই? তবে তার বেশ্যাবৃত্তি 4 দেওয়ালে ফ্ল্যাটের মধ্যে হয় বলে সে হয়তো বেশ্যা হতে পারে না, সে লিভ টুগেদার করে। আর এই সমস্ত মেয়েগুলো যন্ত্রণা সহ্য করেও সিম্প্যাথি উদয় হয় সন্তোষের মনে। আর ওই সিম্প্যাথি তাকে টেনে নিয়ে এসেছে এইখানে। তপনকে পাওয়া যায়নি তা নয়, রাত 2টোর সময় তপন বাড়ি ফিরেছিল। ততক্ষণে থানা পুলিশ হয়ে গিয়েছে ব্যাপারটা। তপনের স্ত্রী বাচ্চা সমেত বাপের বাড়ি ফিরে গিয়েছে। খুব তাড়াতাড়ি ডিভোর্সও হয়ে যাবে। কিছুক্ষণ চুপ করে সন্তোষ তাকিয়ে থাকে রোহিণীর দিকে। রোহিণীর চোখের তারায় তখন জল জমে এসেছে। আপনি দিনের আলোকে ঘৃণা করেন? হঠাৎ এমন প্রশ্ন? না, এমনি। আমি দিনের আলোকে ঘৃণা করি, কারণ আমার কাছে রাত ভালো। রাতের গভীর আঁধার আমাদের মানুষের চরিত্রকে চিনতে শেখায়। আপনার কোনো দোষ নেই বাবু, আপনি ঠিক কথাই বলেছেন। আমাদের মতো মেয়ে মানুষের জন্যই তো বাড়ির বউগুলো এত কান্না করে, সংসার নষ্ট হয়। আমরাই সব করি, কিন্তু আপনারা আমাদের সস্তা ভাবেন, তাই না? ভাবুন, যদি আপনি, আপনার বন্ধুরা, আপনার মতো ভদ্রলোকেরা এখানে না আসতেন, তাহলে কি এই যৌনপল্লী টিকে থাকতো? আপনারাই আমাদের খুঁজে এনে ব্যবসা টিকিয়ে রেখেছেন, আর এখন বলেন আমরা নাকি সস্তা। তাকিয়ে থাকে সন্তোষ রোহিণীর দিকে। আপনারা
খুব ঘৃণা করেন আমাদের, তাই না? না, আসলে দেখো, আমি দয়া উদয় হয় সন্তোষের মনে। আপনার চা খাওয়া হয়ে গিয়েছে, আপনি এখন আসতে পারেন। আমার ঘরে এখন খদ্দের আসার সময় হয়েছে। ও, তাহলে আমি এখন বরং আসি। হ্যাঁ, আসেন। সেদিনের মতো সন্তোষ চলে গিয়েছিল ঠিকই, কিন্তু পরের দিন সে আবার আসে। প্রত্যেক দিন রোহিণী তাকে চা করে খাওয়ায়, এখন আর কিনে আনে না। ওই এক কাপ চা রাত 8টার পরে নেশা হয়ে দাঁড়িয়েছে সন্তোষের। ঝড় বৃষ্টির এক রাতে সন্তোষ রোহিণীর আড্ডায় গিয়ে উপস্থিত। রোহিণী তখন খদ্দেরের সঙ্গে ব্যস্ত। বাইরে থেকে হাসাহাসির শব্দ সন্তোষের কান দুটোকে যেন বীভৎসভাবে নাড়া দিয়ে যায়। মনে হয় দরজা ঠেলে ভেতরে ঢুকে রোহিণীর গালে সপাটে একটা চড় মারতে, বলতে লজ্জা করে না রোজ শরীর বেঁচে খেতে? কিন্তু নিজের রাগকে নিজেই দমন করে ফেলে সন্তোষ। আপনি রোজ আসেন কেন? আপনার কাজ নেই? জানি না, কিসের টানে ছুটে ছুটে আসি আমি বলতে পারবো না। ও, তাহলে বসেন, আমি বরং একটু স্নান করে আসি। স্নান? দিনে কবার স্নান করো? যতবার এই দেহটাকে দেখে ঘৃণা লাগে ততবার স্নান করি। কথাটা বলে রোহিণী। সন্তোষের বুকের ভেতরটা খোঁচা দিয়ে ওঠে। হঠাৎ করে তখন ফটকে এসে দাঁড়ায়। অফিসি, তোমার রিপোর্ট। রিপোর্ট? কি হয়েছে তোমার? আসলে কি আর বলবো বাবু, খুব চুলকানি হয়েছে। ওই চম্পাটারও শরীরটা দিন দিন ভালো নাই। স্বাস্থ্যকেন্দ্র থেকে একটু রক্ত পরীক্ষা করিয়েছিলাম, তারই বোধহয় রিপোর্ট এসেছে। একটু দেখে দিন না, কি হয়েছে? বারবার স্নান কি আর সাধে করি? সবসময় একটা অসহ্য জ্বলন, বাজারে গেলেও চুলকায়, বাইরেতে থাকলেও চুলকায়। আপনি বলেন, সবসময় যদি ওখানে হাত দিয়ে চুলকাই, লোকে কি খারাপ বলবে? হ্যাঁ, আমাদেরও কি মান সম্মান নেই নাকি? হ্যাঁ? সন্তোষ মাথাটা নিচু করে ফেলে, ফটকের চুলের ওপরে হাত বুলিয়ে বলে, কিরে, কোন ক্লাসে পড়িস? ক্লাস 2 বলেই দৌড় মারে সে। হাতে রিপোর্টটা নেয়। একটাই ওই চাঁপা বলে একটি মেয়ের রিপোর্ট, আর একটাই রোহিণীর রিপোর্ট। প্রথমে চাঁপার রিপোর্ট দেখে। খুব খারাপ অসুখ হয়েছে। কি হয়েছে? ওর রক্তে ক্যান্সার হয়েছে। হ্যাঁ? রোহিণীর চোখের কোনা বেয়ে জল নেমে আসে। এবার আমারটা একটু দেখেন দেখি। আমার মনের ভেতরে কু ডাকছিল। ছোটবেলায় গ্রামে যখন ছিলাম, তখন ওই পলাশের মায়েরও অমন হয়েছিল। শরীরটা দিন দিন ফ্যাকাশে হয়ে যাচ্ছিল, কি হচ্ছে বোঝা যাচ্ছিল না, কিন্তু বেচারি মরে গেল। আচ্ছা বাবু, এই রোগ হলে মানুষ বুঝি বাঁচে না? ততক্ষণে সন্তোষের হাতে চলে এসেছে রোহিণীর ব্লাড টেস্টের রিপোর্ট। তার রিপোর্টও যে খুব ভালো তা নয়। HIV হয়েছে তার, আর অবস্থাও খুব একটা ভালো না। কয়েকদিনের মধ্যে রোহিণীর মাথা ভর্তি চুল অনেকটাই কমে গিয়েছে, শরীরেও বোধহয় ভাঙন ধরেছে। এদিকে বয়স তার 27-এর কাছে এখন। এত কম বয়সে এত সুন্দর ডাগর একটা শরীর ঝরা পাতার মতো ঝরে যেতে চলেছে। সন্তোষের চোখের কোনা বেয়ে হঠাৎ জল আসতে দেখে রোহিণীর সন্দেহ হয়। ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়তে শুরু করে রোহিণী। শরীরে তার অসংখ্য রোগ বাসা বেঁধেছে যে। এখানের মাসি ওকে বলেছে স্থান ত্যাগ করে চলে যেতে। শোন, তোর যা অসুখ হয়েছে তাতে এখানে খদ্দের সঙ্গে তুই আর থাকিস নে। তুই বাপু তোর অন্য জায়গা দেখ। তোর জমানো কিছু টাকা আমার কাছে আছে, নিয়ে তুই চলে যা। সেই দিন সন্তোষ এসেছিল, তবে 8টার বদলে ওই দিন আসতে তার একটু দেরি হয়ে যায়। এই কদিন রোহিণীর নেশায় মাতোয়ারা হয়ে যাবার কারণে কাজকর্ম সব ভুলে গিয়েছিল সন্তোষ। কাজেই অফিস থেকেও বিরাট চাপ। সেই কাজ শেষ করে যখন এলো রোহিণীর কাছে, তখন দেখলো বাইরে সব মহিলাগুলো বসে রয়েছে। কারো মধ্যে কোনো সাজগোজের বাহার নেই। সবার চোখে জল, ঠোঁটে সেই গাঢ় লিপস্টিকও নেই, নেই সেই দাঁড়িয়ে থাকার ভঙ্গিমা।
ফটকেও কাঁদছে। ফটকের মাথায় হাত বোলালো সন্তোষ। আজ রোহিণীর জন্য সে নতুন একটা কাপড় এনেছে জুঁই ফুলের মালা, আর আছে সিঁদুরের কৌটো। রোহিণীকে যখন মাসি অপমান করে তখন সন্তোষ দরজার বাইরে দাঁড়িয়ে সবটাই শুনেছিল। সিদ্ধান্ত নিয়েছিল রোহিণীকে বিয়ে করে সে ঘরে তুলবে, বন্ধু বান্ধব কাউকেই জানাবে না, রোহিণীর চিকিৎসা করাবে এবং তাকে সুস্থ করবে। মাকে কথা দিয়েছিল সন্তোষ, কোনো মেয়ের চোখের জল সে ফেলবে না, কারণ মেয়েদের চোখের জল ফেললে নাকি পাপ লাগে। রোহিণীকে কাঁদিয়েছিল তো সে, সেই পাপের ঘড়া পুণ্য দিয়ে পূর্ণ করবার জন্য আজ এই সিদ্ধান্ত তার। কালীঘাটে খবরও দিয়ে এসেছে এক পুরোহিতকে, তিনি অপেক্ষা করবেন রাত পর্যন্ত। কিরে ফটকে, তোর পিসি কোথায়? ফটকে ছুটতে দৌড় মারে। সন্তোষবাবু ব্যাপারটা বুঝতে পারেন না। চাঁপা আসে। আপনি আপনি এসেছেন? কিন্তু সে কোথায়? দেখো, আমি তোমাকে জানিয়েছিলাম সসম্মানে ওকে আমি এখান থেকে নিয়ে যাব। তোমাদের মাসির সাথেও আমার কথা হয়েছে। কিন্তু মাসি যে বলেছে। কি বলেছে তোমার মাসি? গতকাল রাতে দিদি গিয়েছিল মাসির কাছে। মাসি দিদিকে আগেই তাড়িয়ে দিয়েছিল দিদির অসুখের জন্য। একেই দিদির কাছে কোনো খদ্দের যায় না, তার উপরে দিদির ঘরে ভাতও জুটছিল না। আপনি রোজই আসতেন, আমি বলতে চাইতাম, কিন্তু দিদি কোনোদিনই আপনাকে বোঝাতে দেয়নি। দিদি সব সময় বলতো, শোন চাপা, আমি বেশ্যা হতে পারি, কিন্তু আমি সস্তা না। এই সমাজ আমাকে সস্তা বানিয়েছে। আমি শুধু একবার নিজেকে মানুষ ভাবতে চেয়েছিলাম রে। এতগুলো বছর এই শরীর দিয়ে সংসার চালিয়েছি। আমি জানি আমার সৎকার করার কেউ নেই। বাড়িতে খবর গেলে মা হয়তো একটু কাঁদবে, কিন্তু ভাই আসবে না আমায় সৎকার করতে। যদিও এতদিন আমার এই পাপের টাকাতেই সে পড়াশোনা করেছে। আমি ওকে কিছু বলবো না। তুইও আমায় কথা দে, তুইও কিছু বলবি না। কিন্তু দিদি, ওই সন্তোষবাবু তোমায় বোধহয় ভালোবাসে, ওই টানেই তোমার কাছে ভালোবাসা। বেশ্যা মেয়েদের এইসব ভালোবাসার শব্দে দাম হয় না রে কোনো। ওরা বিয়ে করেও ভরসা পাবে নে। আমায় কথা দে, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তুই কিচ্ছু জানাবি না। কথা দে। হ্যাঁ, আমায় বলো চাপা, কোথায় গেছে সে? আমি তাকে নিয়ে আসবো, আমি তাকে বিয়ে করব, তাকে সম্মান দেব। হ্যাঁ, আমি ওর চোখের জল সহ্য করতে পারি না। হয়তো সত্যিই আমি ওকে। বাবু, আদেও কি তুমি দিদিকে ভালোবেসেছ, নাকি দিদির প্রতি ওটা তোমার দয়া দেখানো? সন্তোষ চুপ করে থাকে চাঁপার দিকে তাকিয়ে। চাঁপা বলে, দিদিকে ছুঁয়ে কথা দিয়েছি। বেবুশ্যে মেয়ে ছেলে হতে পারি, কিন্তু মুখের কথার দাম আছে। দিদি এ পল্লীতে আর কোনোদিন ফিরে আসবে না। কোথায় গেছে সেও জানি না। শুধু বলেছে, সস্তা বাজারু মেয়ে হয়ে ভদ্রলোকের সংসার আমি নষ্ট করতে পারবো না রে চাপা। উনি অন্য জায়গায় বিয়ে করে ভালো থাকুক, ওনাকে বলে দিস। শেষ হলো আজকের গল্প। আমি আশা করি একটি নতুন অনুভূতি এবং ভাবনা নিয়ে ফিরে যাবেন আপনারা। প্রতিটি গল্প এবং চরিত্রের মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটি অনন্য ভ্রমণে নিয়ে যাবার চেষ্টা করেছি। এই কল্পনার জগতে আমরা একসাথে বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়ে উঠলাম। আপনারা যদি এই গল্পগুলো উপভোগ করে থাকেন এবং কিছু ভাবনার খোরাক পেয়ে থাকেন, তবে অবশ্যই আমার পরবর্তী কল্পনার গল্পের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ, এবং এই যাত্রা আপনাদের অবশ্যই অব্যাহত রাখুন। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।